ওকে, তাহলে এখানে একটু আমরা গত ক্লাসে এই পর্যন্ত করছিলাম। এখন যদি এটার সাথে একটু দেখি, আমরা গত ক্লাসে একটা ভুল করছি, আপনারা কেউ বলেনও নাই। আহ, আমিও তো ওইভাবে আর খেয়াল করিনি, জাস্ট তাড়াতাড়ি করে দিছি আর কি। ভুলটা কোথায় করছি দেখেন, এই যে আইকনগুলো আছে, এগুলো হচ্ছে কি এক একটা করে লিঙ্ক, তাই না? আচ্ছা, আমরা এখানে জাস্ট আইকনগুলো এভাবে নিয়ে রাখছি। ডিজাইন কাজ শেষ, আমরা লিঙ্কের ভিতরে কি রাখিনি। এগুলো সবসময় হচ্ছে কি, যেগুলো এগুলো লিঙ্ক, এর জন্য আমাদের কি এ ট্যাগের ভিতরে রাখতে হবে। তাছাড়া আপনি লিঙ্ক করাবেন কিভাবে একটার সাথে? আচ্ছা, এই যে লিঙ্কটা হবে কিরকম, ধরেন এটা ফেসবুকের জন্য, তাহলে যার ওয়েবসাইট আপনি করতেছেন তার কি ফেসবুক আইডির লিঙ্ক এখানে এই সারির মধ্যে বসাই দেবেন। আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাও দিয়ে দেবেন। আচ্ছা, যেহেতু এগুলো হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক, তাহলে কি আমাদের এই ওয়েবসাইটে যখনই আমরা ক্লিক করবো নতুন একটা ট্যাব নিয়ে কি ওপেন হবে, আমাদের ওয়েবসাইটটা যেন এখানেই থাকে। এই কারণে আমরা দেখি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিয়ে কি ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখেন এটার কাজ শেষ। এখন যদি এটার উপরে মাউস নেই, একটা জিনিস খেয়াল করেন, রিফ্রেশ করি, এখন দেখেন মাউসের ইয়েটা কি ক্লিকেবল হয়ে গেছে। আর যখনই ক্লিক করি যদি কোনো কিছু, যেহেতু লিঙ্ক নাই এই কারণে কি কোনো কিছু হচ্ছে না। যদি কোনো কিছু একটা লিঙ্ক আমরা দিয়ে দেই, প্রথমটা আছে কি ফেসবুক, তাই না? তাহলে এখানে আমরা দিচ্ছি কি https ক্লোন, এরপরে হচ্ছে কি স্ল্যাশ facebook.com। এখন যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন কি নতুন একটা ট্যাব নিয়ে কি ওপেন হয়ে গেল কি facebook.com এ চলে গেছে। এই কারণে যদি এই ধরনের এক্সটার্নাল লিঙ্ক যখন ইউজ করেন ওয়েবসাইটে, অবশ্যই কি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউটটা কি সব জায়গায় ইউজ করবেন। কি করলাম এটা দিচ্ছে না। আচ্ছা, এখন আসেন এখানে আমাদের হচ্ছে কি ন্যাপবার পর্যন্ত করছিলাম, এখন হচ্ছে কি দুই সাইডে প্যাডিংটা লাগবে। এর হচ্ছে কি এই যে আইকন আছে, আইকনের যদি ইয়েটা দেখি তাহলে দেখেন এটা কি ফন্ট সাইজটা একটু বড় আছে, কালার আছে কি আমাদের যে রেড কালার আছে এটা। ওকে, সিএসএস এ আসেন। তাহলে এখানে আমরা কোড করতেছিলাম কি ন্যাপবারের জন্য, এখানে কোড করতেছিলাম। তাহলে এখানে আসি হচ্ছে কি ন্যাপ, এর ভিতরে আছে কি আমাদের লোগো নামের একটা কি ক্লাস নেম আমাদের আছে, লোগো HTML যদি দেখেন। আচ্ছা, এই যে লোগো নামের ক্লাস আছে, এর ভিতরে কি আছে h2। এটা হচ্ছে কি ফন্ট সাইজ হবে কি এরপরে কালার হবে বার, আমাদের নিয়েছিলাম কি রেড।
রিফ্রেশ করি তাহলে দেখেন কি এটা বড় হয়ে গেছে, আর এটা একটু মনে হয় মোটা আছে, তাহলে ফন্ট ওয়েটটাও কি আমরা এখানে দিয়ে দেবো ফন্ট ওয়েট। এগুলো কি আবার বোঝা লাগবে ফন্ট ওয়েট কী কাজ করে বা আর হচ্ছে ফন্ট ফ্যামিলি একটা দিয়ে দিচ্ছি, ফন্ট ফ্যামিলি। আচ্ছা এটা ফন্ট ফ্যামিলি পারলে হবে না, আরেকটা জানি আমরা কিনেছিলাম দিয়ে দিলাম। তাহলে জাস্ট এরকম একটা কি হয়ে গেছে। ওটা আসতেছি, আমাদের এই যে ন্যাপবার আছে দেখেন, এটা যদি আমরা অ্যালাইনমেন্টটা খেয়াল করেন একটু, এই যে অ্যালাইনমেন্টটা আছে এটার কি সমান, তাই না? এখানে যদি খেয়াল করেন এই যে অ্যালাইনমেন্টটা আছে এটা সমান। আবার এই এগুলা দেখেন কি সব একই অ্যালাইন, এই দুইটা শুধু আলাদা একটু বড়, এটার থেকে কি একটু বড়। আবার তাহলে এখানে আমরা দিছিলাম এর আগে যেটা করছিলাম, এখানে আমরা দিছি দেন দুই পাশ থেকে কি 5% প্যাডিং দিছিলাম। এখানে যদি আসি এই সাইডে কিন্তু আবার প্যাডিং নেই, শুধু এক সাইডে। তাহলে আমাদের এই যে এটা সেকশন, পুরো সেকশনের নাম কি ন্যাপ, তাহলে ন্যাপকে এসে বলে দিলাম কি প্যাডিং, শুধু আমাদের কি লেফট সাইডে প্যাডিং লাগবে, এটা হচ্ছে কি 5, উপরে যতটুকু দিছি অতটুকু। আর প্রথমে থাকে কি টপ আর কি বটম 0, এরপরে হচ্ছে কি রাইটে থাকবেও কি 0, এরপরে হচ্ছে কি 5%। তাহলে টপে হচ্ছে কি 0, রাইটে হচ্ছে 0, বটমে 0, শুধু লেফটে কি 5%। হ্যাঁ কন্টেনার আমরা নিচ্ছি না, এই কারণ দেখেন এই যে অ্যালাইনমেন্টটা আছে এটার সাথে কি এক না, এই যে কন্টেন্টগুলো আছে এগুলোর একটা নির্দিষ্ট ইয়ে আছে দেখেন। আবার উপরে যদি দেখেন এটা হচ্ছে কি একটু বেশি বাড়তি আলাদা, তাহলে এটার জন্য কি আরেকটা কন্টেনার নিতে হবে। কন্টেনার তো দুইটা নেবো না আমরা, এটা জাস্ট স্প্রেডিং দিয়ে দিলাম। কিন্তু কন্টেনার এগুলোর জন্য আমরা কি সবগুলোর জন্য একটা কন্টেনার তৈরি করে নেব, কারণ এটা হচ্ছে খেয়াল করলে দেখতে পারবেন এটার কি প্যাডিংটা একটু কম আছে, এই কন্টেনার থেকে কি এখানে একটু বড় আছে, সেই ক্ষেত্রে আমরা কি কন্টেনার নিচ্ছি না। এরপরে এখানে এই সাইডে তো আমাদের প্যাডিং নাই, এগুলো হচ্ছে কালার কিরকম আছে যদি দেখেন, এগুলো হচ্ছে ব্ল্যাক কালারই তো আছে মনে হয়, এই যে কালারটা আছে ব্লু শেড। আচ্ছা কালার আমরা ব্ল্যাক করে দিছি, এরপরে দিছি কি প্যাডিং, ফন্ট সাইজ আমরা দিয়েছিলাম 16 পিক্সেল, ফন্ট ওয়েট 600। তার মানে মোটামুটি এটারও আমাদের কি কাজ করছি আমরা। এখন ফন্ট ফ্যামিলি একটা কি দিয়ে দিতে হবে, ফন্ট। এখানে যদি আমরা দেখি এগুলা কি ফন্ট ইউজ করছে ওরা, উবান্টু। তাহলে দেখেন কি সেম হয়ে গেছে। এখন আসতেছে এটার বাটন, এর পাশে কি একটা বাটন আছে, আমরা বাটনটাও নিয়েছিলাম বাট এটাকে কিছুক্ষণের জন্য কি কমন করে রাখছিলাম। আচ্ছা এই হচ্ছে কি আমাদের বাটন। এখন বাটনকে যদি এর পাশাপাশি নিয়ে আসতে চাই, দেখেন এটা হচ্ছে কি ইউএল, আচ্ছা এই হচ্ছে কি বাটন, এটা হচ্ছে কি ইউএল। তাহলে ডিপ তো আর এর পাশে এসে কি বসবে না, দুইটাই কি নিচে উপরে নিচে থাকে। তাহলে এই দুটাকে যদি পাশাপাশি নিয়ে আসতে চান, তাহলে এই যে প্যারেন্ট যেটা আছে এটাকে বলতে হবে কি ডিসপ্লে ফ্লেক্স। এই যে ডিসপ্লে ফ্লেক্স অনেক জায়গায় ইউজ করা লাগতেছে, এই জন্য আমরা ছোট্ট একটা ইউটিলিটি তৈরি করে নিই। হ্যাঁ একটা ক্লাস নেম লিখে নিলাম কি ডিসপ্লে ডি ফ্লেক্স, তাহলে হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স, এই ক্লাসটাই জাস্ট খালি আমরা তৈরি করে নেবো সিএসএস। আমাদের যে কমন কোডগুলো আছে এখানে আসে, এই যে কমন কোড, জাস্ট এখানে বলে দিলাম কি ডট ডিসপ্লে ফ্লেক্স, এখানে প্রপার্টি হবে কি ডিসপ্লে ফ্লেক্স।
তাহলে এই যে ডি ফ্লেক্স আমরা যত জায়গায় ইউজ করব সবগুলো কি ডিসপ্লে ফ্লেক্স এটা পেয়ে যাবে। এখন এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন কি আমাদের বাটনটাও কি চলে আসছে। এখন বাটনটাকে কি ডিজাইন করতে হবে, বাটনটা কি ডিজাইনে আছে একটু যদি খেয়াল করেন। কালার আছে কি হোয়াইট কালার, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে রেড কালার, আর হচ্ছে প্যাডিং আছে, তাই তো? তাহলে চলেন আমরা এগুলোকে কি দিয়ে আসি। এটা কোথায় আছে আমাদের, এখানে আমরা একটা ক্লাস নেম দেই, সেটা হচ্ছে কি ক্লাস ন্যাপ বিটিএন। নাম দিলাম আমরা কি ন্যাপ বিটিএন। এখন আসেন এই যে বাটনটাকে ধরে একটু ডিজাইন করে দেন। ন্যাবের ভিতরে ডট ন্যাব বিটিএন যেটা আছে এটাকে ধরেন, এর ভিতরে কি আছে বাটন। কালার হবে কি বার, আচ্ছা হোয়াইট না, আচ্ছা হোয়াইট তো আমরা কোনো ভেরিয়েবল লিখছি হোয়াইট নামের, আচ্ছা এখানে একটা লিখে নিচ্ছি হোয়াইট, এটা কালার কোড হচ্ছে FFF। কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, যে রেড ভেরিয়েবলটা নিয়েছি এটা হবে। এরপরে প্যাডিং, প্যাডিং উপরে নিচে কতটুকু আছে, আচ্ছা দেখি যদি একটু, মোটামুটি ধরি 15 পিক্সেল আমরা দিলাম উপরে নিচে, এরপরে ডানে বামে হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি হবে কি আর এটা হচ্ছে উবান্টু। এখন যদি আউটপুটে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন এরকম কি একটা তৈরি হয়ে গেছে। এটার থেকে এখানে যদি দেখি আরো কি বড় প্যাডিংটা একটু বেশি আছে, তাই না? আচ্ছা তাহলে প্যাডিংটা জাস্ট একটু বাড়াই দিই আমরা, এটা ধরেন 20 পিক্সেল আর এটা হচ্ছে কি 40 পিক্সেল। আর রিফ্রেশ করি 10 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখেন এরকম কি হয়ে গেছে। এখন একটা বর্ডার পাচ্ছে, তাহলে বর্ডারটাকে আমরা করে দেবো কি বর্ডার নাম, এরপরে হবে কার্সার হবে কি কার্সার, কার্সার পয়েন্টার। এটা দেখেন না এর আগে দেখাইছি তো, আমার মনে যতটুকু মনে পড়ে। এই যে কার্সার এখানে নেওয়ার পরে দেখেন এগুলো কি টেক্সটটা, এখানে যে মাউস নিচ্ছি এখন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে ক্লিকেবল লিঙ্কের মতন চলে আসছে। আমি যদি এটাকে জাস্ট কমন করে রাখি তাহলে চেঞ্জটা কোথায় আছে দেখেন, রিফ্রেশ করেন। এখন মাউস নিচ্ছি দেখেন কি মাউস যেরকম আছে ঠিক ওই রকমই আছে, কিন্তু এটা ক্লিকেবল যদি যখনই করতে যাবেন তখনই কি কার্সার হবে কি পয়েন্টার। হ্যাঁ এটাকে বলে পয়েন্টার কার্সার। কার্সার অনেক ধরনের হয়, এটা তার মধ্যে একটা আছে কি পয়েন্টার, এই যে এটা। আচ্ছা এখন দেখেন যেহেতু এটার প্যাডিং বেশি হয়ে গেছে, এই যে কন্টেন্টগুলো আছে এগুলো কি উপরে উঠে গেছে, তাহলে এগুলাকে যদি সোজা করতে যান তাহলে কি হবে অ্যালাইন আইটেম সেন্টার। এখন এই অ্যালাইন আইটেমটা কোথায় বসাতে হবে, এই যে ডিসপ্লে ফ্লেক্স যেখানে আমরা ইউজ করছি এখানে। এই যে ফ্লেক্স ইউজ করছি না ন্যাপবারে, এখানে জাস্ট বলে দিলাম কি অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখেন আমার টেক্সটগুলো এখানে কি মাঝখানে চলে আসছে। এখন এটাকে ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন একটু কি ডার্ক কালার হয়ে যাচ্ছে, এই যে লাইট থেকে আর একটু কি ডার্ক হয়ে যাচ্ছে।
তাহলে এখানে আমরা কি একটা হভার ইফেক্ট নিতে পারি। আমাদের যে এ ট্যাগ যেটাকে ডিজাইন করলাম বাটন, তাহলে এই বাটনকে হভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হভার হভার করলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যে রেড কালারটা আমাদের আছে এটাকে জাস্ট এর থেকে কি একটু ডার্ক কালার, তাহলে এর জন্য আমরা একটা ক্লাস নেম নিয়ে নিচ্ছি, এখানে আরেকটা নিয়ে নিচ্ছি রেড ডার্ক রেড। হ্যাঁ, আচ্ছা এটাকে জাস্ট মাউস নিয়ে এখান থেকে একটু ডার্ক কালার সিলেক্ট করে দেই। আচ্ছা সেভ, এখন এটাকে জাস্ট নিচে এসে ইউজ করে দিই ডার্ক রেড, রিফ্রেশ করি এখানে মাউস নেন। আচ্ছা চেঞ্জ হচ্ছে। এর পরের সেকশনে আসেন এখন। আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হোয়াইট আছে এগুলার। আচ্ছা এটা জাস্ট পরে করবো নি, সমস্যা নেই, এটা জাস্ট কালার যেখানে দেওয়া আছে কালারটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ আচ্ছা এখানে আসেন, এই যে ন্যাপ হোমের যেহেতু এটা কালার একটা চেঞ্জ আছে, এখানে আসেন হোমটা আছে কি অ্যাক্টিভ কালার আছে, তাহলে আমরা এখানে একটা ক্লাস নেম দিতে পারি। এই যে আমাদের যে এ ট্যাগটা আছে বাকিগুলোতে থাকবে না, শুধু এটাতে আমরা বলে দিলাম কি অ্যাক্টিভ, এটা হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে থাকবে, এই কারণে এটার একটা ক্লাস নেম দিলাম কি অ্যাক্টিভ। এটাকে কপি করি, এখন এই যে আমাদের ন্যাপবার যেটা আছে এখানে এসে আমরা বলে দিচ্ছি কি এর আগে এ কোথায় কোড করছি, এই যে এখানে না, তাহলে এখানে এর নিচে এসে বলে দিলাম কি ন্যাপ, ন্যাবের ভিতরে হচ্ছে কি অ্যাক্টিভ, ন্যাপবার এরপরে হচ্ছে কি ডট অ্যাক্টিভ। স্পেনের এখানে কাজ কি সেম, ওটার জন্য তো আমরা একটা ক্লাস নেম দিলাম। স্পেন এখানে কি করতে লাগবে, এখানে তো ট্যাগ আছে অলরেডি, তাই না, জাস্ট ওটার ভিতরে কি ক্লাস নেম দিবেন, এর ওটা ক্লাস নেম ধরে কি ডিজাইন করা যাবে কালার, তাহলে দেখেন এটা কি শুধু অ্যাক্টিভ যে ক্লাস নেমটা আমরা যেখানে ইউজ করব সেটাই হবে কি এরকম কালার চলে আসবে। আচ্ছা এতটুকু ক্লিয়ার ন্যাপবার। তীর চিহ্ন ইমেজগুলো নেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করবো। হ্যাঁ আপনারা এটা ইনস্টল করে নেবেন, সেটার নাম হচ্ছে ইমেজ ডাউনলোডার। এটা এক্সটেনশন কিভাবে ইনস্টল করা হয় এগুলো আপনারা অলরেডি কি জানেন। এখান থেকে সেটিংসে যাবেন, এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আসবেন কি এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এরপরে আছে কি ক্রোম ওয়েব স্টোরে চলে যাবো আমরা একবার। এখানে আসার পরে লিখে সার্চ দেন ইমেজ ডাউনলোডার, ইমেজ ডাউনলোডার সার্চ দেন, এই ধরনের অনেকগুলো এক্সটেনশন আসবে। এটা এই যে আইকনটা আছে ব্লু কালার, এটাকে জাস্ট কি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন, এরপরে এখান থেকে কি অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম আমার এখানে অ্যাড করা আছে, এই কারণে রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে। আপনারা কি অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেবেন। আচ্ছা ফার্স্টে আসবেন, এই যে আপনাদের থ্রি ডট আছে না ক্রোমের, এখানে ক্লিক করবেন, এরপর অপশনে দেখেন এক্সটেনশন লেখা আছে, এই যে এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এই যে এখানে মাউস নেওয়ার পরে এই সাইডে আসার পরে দেখেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আসবেন। আসার পরে এখানে সার্চ দেবেন ইমেজ ডাউনলোডার নামে।
এখন আছেন এটা ডাউনলোড করার পরে এটা জাস্ট কি ডাউনলোড তো না, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসবে কি অ্যাড টু ক্রোম, এটার উপর ক্লিক করবেন, এরপরে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অ্যাড হলে আপনাদের এই যে এক্সটেনশন আইকন আছে এখানে পাবেন। আপনাদের এই যে এক্সটেনশন আইকনে ক্লিক করলে আপনাদের যে ইনস্টল করা অ্যাড করা যেগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে জাস্ট এটাকে কি প্রিন্ট করে দিবেন, প্রিন্ট করলে এরকম দেখা যাবে। এখন যে ওয়েবসাইটে আপনি যাবেন ওই ওয়েবসাইটে যাওয়ার পরে যেখান থেকে কি আপনি ওয়েবসাইটে ইমেজগুলো নিতে যাচ্ছেন ওখানে ওপেন থাকা অবস্থায় এই যে ট্যাবটা ওপেন আছে, এখন এই যে ডাউনলোড আছে ইমেজ ডাউনলোডার, এটার উপরে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এরকম আসবে। এখানে দেখেন যতগুলো ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো কি এখানে নিয়ে আসছে। এখন এখান থেকে আপনার জাস্ট কী করবেন, এই যে সিলেক্ট অল, হ্যাঁ সিলেক্ট অলে আমি কি ক্লিক করে দিলাম, তাহলে আমার সবগুলো কি সিলেক্ট হয়ে গেল। এখানে কি দেখা যাচ্ছে 23টা ইমেজ আছে ওয়েবসাইটে। এরপরে এই যে ইমেজ সেভ ইমেজ সাব ফোল্ডার, এখানে এসে একটা ফোল্ডারের নাম দেন। আচ্ছা, এখান থেকে এবিসি নামের কি একটা ফোল্ডারের নাম দেন। এরপরে হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে কি বলতেছে, সেভ দ্য ফাইল বিফোর ডাউনলোডিং। আচ্ছা, ইয়েস, ডাউনলোডে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন ও সবগুলো কি ডাউনলোড করা শেষ। একটা একটা করে ডাউনলোড না করে একবার কি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এরপরে আসেন আপনাদের এটা ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড ফোল্ডারে পাবেন। ডাউনলোড ফোল্ডারে যাবেন, দেখেন এই যে এবিসি নামে আমরা কি নাম দিছিলাম, এই ফোল্ডারের ভিতরে ওখানে যতগুলো ইমেজ ছিল সবগুলাই কি চলে আসছে। এখন এই ইমেজগুলোকে আমরা জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কি কাট করে নিলাম। এখন এটাকে আমাদের যে ফোল্ডারে ইমেজ আছে অ্যাসেটসের ভিতরে কি ইমেজেস, এখানে এসে কি পেস্ট করে দেব। তাহলে দেখেন সবগুলো ইমেজ কি এখানে চলে আসছে। এখন এখান থেকে যেটা যেটা লাগবে এটা ইউজ করেন, বাকিগুলো কি ডিলিট করে দেবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে ইমেজগুলো আছে যেহেতু ছিল ওগুলো আসছে, বাট এগুলো ইমেজের কিন্তু আমাদের দরকার নেই। হ্যাঁ, এই যে ইমেজটা, এরপরে আছে কি এই যে এটা, এগুলোর আমাদের কি দরকার নেই। আচ্ছা, এগুলোকে পরে দেখতেছি। তিনটা, এই দুইটা আমাদের, এটা লাগবে না, এটা লাগবে না, এই দুইটাকে কি ডিলিট করে দিলাম। এটা কি এসভিজি। আচ্ছা, এগুলা যেগুলো লাগবে না এগুলাকে জাস্ট ডিলিট করে দেব। ওকে, তাহলে আমাদের ন্যাপ সেকশনও কি মোটামুটি কাজ শেষ। অন্য সেকশন শুরু করার আগে এখানে একটা জিনিস সবাই ভালো মতন একটু বুঝে নেন। আমরা এই ওয়েবসাইটটা কি মিডিয়া করি আমরা দেখছি না, আর এখনকার ওয়েবসাইট মানে কি রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ করা লাগবে আমাদের। ওই দুইটা কি সেকশন করছি, আগে ওই দুইটাকে রেসপন্সিভ করে নিয়ে তারপর কি পরের সেকশনে যাবো আমরা। এখন রেসপন্সিভ বলতে কি বলতে, এখানে যদি একটু খেয়াল করেন, আমি যখন এটাকে ছোট করতেছি দেখেন কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা, হ্যাঁ ভেঙে যায় নাই। যখন এটা কি ছোট ডিভাইসে আসতেছে আমাদের উপরে যে হেডার পার্টটা আছে দেখেন এটা কি হচ্ছে, এটা চলে যাচ্ছে, থাকতেছে না। আবার এখানে কি হচ্ছে, আমাদের ন্যাপবারের পরিবর্তে এখানে কি একটা আইকন দেখাচ্ছে, আবার ক্লিক করলে ন্যাপবারগুলো কি বের হয়ে আসতেছে। আচ্ছা, এখন যেহেতু ক্লিকেবল কাজটা আমরা কি এখন করতে পারবো না, জাভা স্ক্রিপ্টের দরকার আছে, বাট সিএসএস এর কাজটা তো করতে পারবো। তাহলে এখানে কোন পর্যায়ে এসে কত পিক্সেলে এসে দেখেন তো এইরকম হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি 900 না, আরো একটু বাড়াই এক এক করে 992। তাহলে দেখেন এটা হচ্ছে কি কিরকম হচ্ছে 992। আমরা একটা ব্রেক পয়েন্ট পাইলাম যেখান থেকে হচ্ছে কি এই জিনিসটা দেখা যাচ্ছে, আবার এর নিচে আসলে কি এগুলো হাইড হয়ে যাচ্ছে। তাহলে
এগুলা করার জন্য আমরা কি ইউজ করতে পারি? মিডিয়া কুইরি, এটাকে বলে মিডিয়া কুইরি। তাহলে চলেন এরকম একটা কি আমরা মিডিয়া কুইরি এর নিচেও রাখতে পারি, অথবা মিডিয়া কুইরির কোডগুলোর জন্য আলাদা একটা কি সিএসএস রাখতে পারি। আমাদের এখানে সিএসএস ফাইলে যদি আসি, এই যে সিএসএস এর ভিতরে কি শুধু স্টাইল ডট সিএসএস আছে। এখানে আরেকটা আমরা কি সিএসএস ফাইল তৈরি করে নিতে পারি, অথবা কি এই যে সিএসএস ফাইল আছে এর নিচেও কি কোডগুলো করতে পারি। এখন এখানে যদি কোড করি তাহলে দেখা যাবে কি কোডটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এভাবে করতে পারেন, অথবা কি দুইভাবেই করা যাবে, কোনো সমস্যা নেই। নিচে যদি করি তাহলে হবে কি স্ক্রল করতে অনেক সময় লাগবে। তাই এর থেকে ভালো আমরা একটা কি আর একটা সিএসএস তৈরি করে নিই। শুধু এখানে লিখবো কি রেসপন্সিভ কোডগুলো। হ্যাঁ, লিঙ্ক তো অবশ্যই করতে হবে। এখন আসেন এখানে আমরা লিখছি কি মিডিয়া ডট সিএসএস। আমাদের যে মিডিয়া কোডগুলোর ভিতরে এই যে মিডিয়া ডট সিএসএস এর ভিতরে মিডিয়া কুইরির যতগুলো কোড থাকবে সবগুলো কি এর ভিতরে লিখবো। আচ্ছা, এই যে তৈরি করলাম এটা কি অবশ্যই আমাদের এইচটিএমএল যেখানে আছে এটার সাথে কি লিঙ্ক করাইতে হবে। আচ্ছা, এই যে এটা আছে কি আমাদের মেন সিএসএস, এর উপরে জাস্ট লিঙ্ক করে দেন। লিঙ্ক অ্যাসেটস এর ভিতরে আছে কি সিএসএস মিডিয়া ডট সিএসএস। এটা উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন এখানে এসে আপনার হচ্ছে লেখা মিডিয়া কুইরি আমাদের লিখতে হবে। এটা একটা ব্রেক পয়েন্ট কত আছে 992। তাহলে মিডিয়া কুইরি আমরা লিখতে পারি কি ম্যাক্স উইথ মিডিয়া মিডিয়া অনলি কি স্ক্রিন। আমরা শুধু লিখতেছি কি অনলি স্ক্রিন, এরপরে হবে কি এন্ডের পরে আছে আমাদের কি ব্রেক পয়েন্ট। ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপরে আছে কি শেষ। এটা হলো আমাদের কি সিনট্যাক্স। এর ভিতরে এসে বলে দেন কি ম্যাক্স উইথ, আমাদের যে প্রপার্টি হবে ম্যাক্স উইথ কত হবে, ম্যাক্স উইথ 991। হ্যাঁ, 91 পর্যন্ত আছে। এই পর্যন্ত কি আপনাদের একটা ডিজাইন থাকতেছে, 92 গেলে কি আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ম্যাক্স উইথ ইউজ করবো কি 991 পর্যন্ত কোন কীরকম থাকবে। এখন আসেন এই দুইটার মধ্যে একটু করতে হবে যে আমাদের এখানে প্রথমে আছে হেডার, তাই না? এই যে হেডার এটা কখন দেখা যাবে 992 এর পরে, তাই না? তাহলে আমাদের এই হেডারটাকে আমরা কি করতে পারি, হেডার কন্ট্রোল সি, এখানে আসেন হেডারটা আছে যেটা, এটাকে আমরা করে দিলাম কি ডিসপ্লে। তাহলে 0 থেকে কি হবে 991 পর্যন্ত কি হেডার সেকশনটা কি হবে ডিসপ্লে নান। এর পরে যখন যাবে তখন হবে কি ডিসপ্লে ব্লক থাকবেই, তখন তো আর এটা কাজ করবে না। তার মানে কি ওটা ব্লক অবস্থায় যেরকম ছিল সেম ভাবে দেখাবে। আউটপুটে যদি যাই, এখন আমাদেরটাই আসে, এটাকে ইনস্পেক্ট করি, এরপরে এখানে একবার রিফ্রেশ করে নেই। এখন আসেন এটাকে আমরা জাস্ট একটু ছোট বড় করে দেখি কি কাজ করতেছে কিনা। কোডে হেডার সেকশন, এরপরে বলা যাচ্ছে কি ডিসপ্লে নান, ম্যাক্স উইথ হবে কত, এটা 191 পিক্সেল। এখান থেকে
তাহলে দেখেন আমাদের হচ্ছে কি ওই যেহেতু মিডিয়াটা আমরা উপরে রাখছিলাম, তাহলে এটা দিয়ে কি ওভাররাইড হয়ে যাচ্ছে। তো আমরা ওটাকে কি করলাম, জাস্ট নিচে এনে বসাই দিলাম। আমাদের যে মেইন সিএসএস আছে ওটার নিচে কি এটা রেখে দিলাম। তাহলে এখন যদি আপনি এখানে আসেন, তাহলে দেখেন যে 191 991 এর পরে কি এটা হাইড হয়ে যাচ্ছে। এই যে দেখেন, বড় হলে কি দেখা যাচ্ছে, এর থেকে ছোট হলে কি এটা হাইড হয়ে যাচ্ছে। এখন এখানে এসে আবার এটাও দেখেন কি হাইড হয়ে যাচ্ছে। এই যে ন্যাপবারটা আছে, বাটন যেটা আছে, এগুলো কি হাইড হয়ে যাচ্ছে। আবার বড় ডিভাইসে কি এগুলা দেখা যাচ্ছে, হাইড হয়ে যায়, একটা কি আইকন দেখাচ্ছে এর পরিবর্তে। ডিসপ্লে নান মানে কি এখান থেকে রিমুভ হয়ে চলে যাচ্ছে, এটাই ডিসপ্লে নান, এখানে ডিসপ্লে দেখা যাবে না। আচ্ছা, ন্যাপবারটা থাকুক, ন্যাপবারটা এইভাবেই থাকুক, ন্যাপবারটা আমরা পরে করব। এরপরে ব্যানার সেকশনে আসেন। ন্যাপবারে অনেক ওকে, এখন যদি ব্যানার সেকশনে দেখি কি আছে, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই সাইডে কি একটা ইমেজ আছে, আর এই সাইডে কি একটা টেক্সট আছে। তাহলে এই সেকশনটা আমরা করে ফেলি, চলেন। এখন এই যে এইচটিএমএল আছে, হেডারটাকে আমরা কি ছোট করে দিচ্ছি। এরপরে আছে ন্যাব, ন্যাবের কাজও শেষ। তাহলে এই যে ন্যাব সেকশন আছে, এর নিচে এসে আমরা তৈরি করতেছি কি ব্যানার। এটাকে কপি করে নিচ্ছি, এখানে এসে বসাই দেব। হিরো সেকশন স্টার্ট, আর একটা হবে কি হিরো সেকশন। এখানে আমরা একটা সেকশন ট্যাগ লিখছি, এই সেকশনের একটা কি আইডি দিয়ে দেবো। হ্যাঁ, আইডি, আইডি হবে কি, হ্যাঁ, হিরো সেকশন। এটাকে হিরো সেকশনও বলে অথবা ব্যানার সেকশন বলে, এভাবে দুইটা ভাবে বলা যায়। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে আমাদের কন্টেনার এখন লাগবে, কারণ দেখেন এখন হচ্ছে কি এই যে টেক্সটগুলোর অ্যালাইনগুলো যদি খেয়াল করেন সবগুলোই কি সমান। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে এই কন্টেনারের, দুইটা জিনিস একটু আগে বোঝেন। আমি এই টেমপ্লেটটা এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট বোঝা, না হলে পরে আবার দেখবেন যে ওই শুধু যদি ডিজাইন করে যাই, ডিজাইন করে। এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট সাইট, দেখেন এগুলা হচ্ছে কি নির্দিষ্ট একটা উইথ পর্যন্ত মানে বড় হচ্ছে, এরপরে আর কি বড় হচ্ছে না, এগুলা এরকমই থাকছে। আরও যদি ডিসপ্লে বড় করি তাহলে ভালো বুঝতে পারবেন। ধরেন আমার এই ডিসপ্লেটা আমি বন্ধ করে জাস্ট ওই রকম একটা কি বড় ডিসপ্লে ওপেন করতেছি, তাহলে অনলি আচ্ছা এখানেই বুঝি, হ্যাঁ ওটা একটু ভেজাল করতেছে। ইনস্পেক্ট করেন, দেখেন এখানে উইথ দিছি আমরা কত, দেখা যায় না? হ্যাঁ? আমাদের ওয়েবসাইটের একটা কি নির্দিষ্ট ডিভাইস পর্যন্ত কি বড় হবে, এরপরে আর বড় হবে না। কারণ যদি ধরেন আপনার হচ্ছে, আমার হচ্ছে টাকা কম, এই কারণে আমরা ছোট ডিসপ্লে চালাচ্ছি। এখন অনেকের আছে টাকা বেশি, ওরা মনে করেন যে 30-32 ইঞ্চি বা 56 ইঞ্চি মনিটর চালাচ্ছে। তাহলে এখন যদি আপনার ওয়েবসাইটে যদি নির্দিষ্ট একটা উইথ আপনি বলে না দেন, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটে যত বড় ডিসপ্লে হবে অত বড় হবে, তাই না? যদি নির্দিষ্ট আমরা একটা কোনো একটা ম্যাক্স উইথ বলে না দেই, তাহলে কি হচ্ছে ওয়েবসাইটটা কি যত বড় ডিসপ্লে হবে অত বড় পুরোটাই দেখা যাবে। এখন আপনি কি এটা একটা ওয়েবসাইট এত যদি বড় হয় আপনি কি ইউজ করতে পারবেন? তাহলে ইউজারের এক্সপিরিয়েন্সটা কিন্তু খারাপ হবে। তখন মাথা একবার এদিকে ঘোরা লাগবে আর একবার এদিকে ঘোরানো লাগবে। তো এটা একটা খারাপ একটা ইয়ে। তো আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করবো কি নির্দিষ্ট একটা উইথ পর্যন্ত বড় হবে, এরপরে আছে কি এটা ফিক্সড হয়ে যাবে। এই সেকশনে আমাদের কি আছে, আমরা একটা ডিপ রাখলাম, ডিপ কন্টেনার আমরা কি নিয়ে নিলাম, এর ভিতরে আমাদের কি সেকশন ডট হিরো
এখন এই হিরো ইনারের ভিতরে কি কি আছে, এক সাইডে আমাদের কি একটা ইমেজ আছে আর এক সাইডে একটা টেক্সট আছে, তাই না? তাহলে এখানে আমরা নিতে পারি ডট হিরো টেক্সট বা কন্টেন্ট, এভাবে আমরা দিতে পারি কি হিরো টি কন্টেন্ট। আরেকটা আমাদের দিক লাগবে, সেটা হচ্ছে কি হিরো ইমেজ নামের। এখন এটার ভিতরে কি কি কন্টেন্ট আছে দেখেন তো একটু। একটা হচ্ছে কি হেডিং, উপরে একটা হেডিং আছে, নিচে কি আরেকটা হেডিং আছে, একটা কি বাটন আছে। তাহলে টেক্সটগুলোকে জাস্ট কপি করে নেই। এটা এগুলো পরে আসবে, এগুলো পরে। এটা দিয়ে জাস্ট আপনার স্লাইডারটা আর কি ইয়ে করতেছে। লিখে দিচ্ছি আমরা, হ্যাঁ। তাহলে এটা আমরা একটা H4 নিচ্ছি প্রথমে। H4 এর ভিতরে প্রথমে আছে কি কার সার্ভিসেস, আর সামনে দুইটা কি স্ল্যাশ দেওয়া আছে, তাই না? এই যে দেখেন সামনে দুইটা স্ল্যাশ, পিছনে দুইটা কি স্ল্যাশ আছে। এটা স্ল্যাশটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আছে একটা H2 নিচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন হেডিং। তাহলে আমরা হচ্ছে H, হ্যাঁ ওই তো, বাট আমরা H এর ভিতরে রাখলাম। এখানে টেক্সটের এখানে কি কি লেখা আছে, এরপরে আছে কি আমাদের একটা বাটন, তাই না? এখন এই যে বাটনটা আছে, বাটনের ভিতরে কি লেখা আছে লার্ন, আর এখানে হচ্ছে আমাদের কি একটা ইমেজ নামের কি একটা ট্যাগ থাকবে। আচ্ছা, এখন এটা কোন ইমেজ আছে দেখেন, এগুলো কি এই যে কার্ডটা আছে, কার্ডটা আমাদের যে ইমেজটা এটা ডাউনলোড করছি, দেখেন তো এটা কোনটা, এই যে এটা, হ্যাঁ। তাহলে এটা কি নামে আছে এখানে, ক্যারোসেল 2, হ্যাঁ। আচ্ছা, ক্যারোসেল ইমেজ 2। তাহলে এখানে আমরা দিচ্ছি ডট স্ল্যাশ, এরপরে আছে কি অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আছে ইমেজ, ইমেজের ভিতরে আছে ক্যারোসেল 2, আর এটা হচ্ছে কি হিরো তাহলে এটা ইমেজটা আমরা নিয়ে নিলাম, সেভ করি, এখন আউটপুটে আসে। তাহলে দেখেন আমাদের কি টেক্সটগুলো চলে আসছে এবং কি ইমেজটা চলে আসছে। এখন এটা দুইটার কি পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এটার প্যারেন্টকে হিরো ইনার, হ্যাঁ, এটা হচ্ছে কি হিরো ইনার। কন্ট্রোল সি দিয়ে কপি করেন। হিরো সেকশন একটা হবে ইন, আর একটা আছে। আর এই কমেন্টগুলো অবশ্যই করে রাখবেন, হ্যাঁ। কমেন্ট না করলে পরবর্তীতে হয়তো খুঁজে পাবেন না। কি আচ্ছা, এখানে আসেন আমরা প্রথমে আছে কি হিরো ইনার, এটাকে করে দিচ্ছি কি ডিসপ্লে হবে আমাদের কি এটা ফ্লেক্স ডিসপ্লে। রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা কি পাশাপাশি নিয়ে আসছে এবং দুইটারই উইথ দেখেন সেম, তাই না? তাহলে এটা এভাবে করে দেন, ডট হিরো কন্টেন্ট যেটা আছে সেটা হবে কি
উইথ 50%। এরপরে সেমভাবে আমাদের যে হিরো ইমেজটা আছে এটার হবে কি উইথ হবে আচ্ছা, তাহলে দেখেন 50-50 উইথ নিয়ে কি চলে আসছে। এখন এই যে টেক্সটগুলো আছে এগুলোকে কি একটু বড় করেন। এখানে যদি দেখি এটা ফন্ট সাইজ কত করে আছে, আমরা যদি এটা দেখি এটা আছে কত 16 পিক্সেল, লাইন হাইট আছে কত 19 পিক্সেল। এরপরে যদি এটাকে দেখি আমরা, এটা আছে কত 64 পিক্সেল, ফন্ট ওয়েট 700, আর লাইন হাইট হচ্ছে 77। তাহলে হিরো কন্টেন্ট এর ভিতরে কি আছে ডট হিরো কন্টেন্ট এর ভিতরে আমার নিছিলাম কি H4, তাই না? H4 যেটা আছে এটা ফন্ট সাইজ হবে কত, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট হবে, আমরা একটু বাড়াই দিই 600 দিলাম। এরপরে কালার হবে কি আর এরপরে আছে কি হোয়াইট। ফন্ট ফ্যামিলি হবে কি ফন্ট ফ্যামিলি এগুলোর কি দেয়া আছে বাড়লো। এটা যদি আমরা আবার দেখি এটা হচ্ছে কি বাড়লো, দুইটাই কি বাড়লো দেয়া আছে। তাহলে ফন্ট ফ্যামিলি হবে কি বাড়লো। সেম ভাবে এই জিনিসগুলো কি পাবে পরে যে হেডিং 1 আছে এটাকেও কি সেম স্টাইলগুলো করা লাগবে। এটাকে কপি করলাম কন্ট্রোল ভি। এটা ফন্ট সাইজ আছে কত 62 পিক্সেল। এরপরে ফন্ট ওয়েট আছে কত 700। আচ্ছা, ফন্ট কালার কি হোয়াইট কালারই আছে। এরপরে ফন্ট ফ্যামিলি কি বাড়লো, দুইটাই সেম। এখানে এসে রিফ্রেশ করি, আচ্ছা আসছে, এখানে আসছে দেখি। রিফ্রেশ করেন, তাহলে দেখেন এখানে কি টেক্সটগুলো চলে আসছে, বাট কালার না থাকার কারণে কি আমরা বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা এখন আসেন এই যে ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ আছে, তাহলে আমাদের যে পুরো সেকশন আছে কোথায় হিরো সেকশন, এটা আর কি আইডি, তাই না? কন্ট্রোল সি সিএসএস আসেন, আইডি কিভাবে লিখি হ্যাশ দিয়ে তারপরে কি হিরো সেকশন। এরপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, শর্ট হ্যান্ডে আমরা লিখি ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড এখানে একটা জিনিস আজকে হয়তো আপনাদের এটা নতুন আসতেছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বাট ইমেজের উপর দিয়ে একটা কি লেয়ার আছে, যদি খেয়াল করেন ইমেজের উপরে একটা কি ব্ল্যাক কালারের একটা কি লেয়ার আছে। তাহলে যেহেতু উপরে আছে কি একটা লেয়ার আছে, এই জন্য আমরা আগে কি করতেছি কালার নিচ্ছি একটা, হ্যাঁ RGBA। এরপরে হচ্ছে আমাদের ইমেজটা নিচ্ছি ইউআরএল। দেখেন এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে কি আমরা এর আগে দেখছি না RGB কালার আমরা কিভাবে লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজের ভেতরে। তাহলে এখানে দেখেন RGB আমরা নিলাম, এরপরে হচ্ছে কি আমাদের ইমেজটা। তাহলে RGB কালারটা কি থাকবে 0, ব্ল্যাক কালার থাকবে। তাহলে ব্ল্যাক কালারের কোড হচ্ছে কি 000। আরেকটা প্রপার্টি এর ভ্যালুটা আমাদেরকে দিতে হবে। এখানে এর ভ্যালু এ মানে কি এ বলতে কি বোঝাচ্ছে এখানে RGB তো আমরা ব্লু, রেড গ্রিন ব্লু, এতে কি বোঝাচ্ছে এর আগেও বলছিলাম এটা হচ্ছে অপাসিটি। এটা হচ্ছে অপাসিটি, কালারের অপাসিটিটা কত হবে আমরা 0.5 দিলাম। 1 মানে কি ব্ল্যাক কালার ফুল, আর 0.5 মানে কি তার অর্ধেক, লেয়ারটা কি পাতলা অনেক একটু ইয়ে হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ইমেজ কোনটা আছে এখানে
এটা হচ্ছে ক্যারোজাল ইমেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড 2, এটাই হ্যাঁ, এটাই ক্যারোজাল BG2। আর এখানে ডট স্ল্যাশ দিলাম, কিভাবে আমাদের আছে এখানে ডট ডট স্ল্যাশ, সিএসএস থেকে বের হলাম, এরপরে কি ইমেজের ভিতরে ক্যারোসেল, এটা সেভ করি। এরপরে যদি এখানে আসে দেখি আমরা ইমেজটা পাচ্ছি কিনা আউটপুটে। দেখেন ইমেজটাও কি এখানে চলে আসছে। এই যে লেয়ারটা আছে আমরা এখানে কত দিছি 0.5, এটাকে একটু বাড়াই দিই, পয়েন্ট আমরা দিলাম কি 8। এরপরে যদি রিফ্রেশ করি, আচ্ছা RGBটা কি কাজ করতেছে না, RGBA দেখেন প্রবলেম হবে, এটা স্বাভাবিক। এখন একটা যেহেতু আমরা প্রবলেমে পড়ছি, এটা সলভ করার নিয়ম কিভাবে করবেন। আমি যদি গুগলে এসে সার্চ দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ উইথ RGBA কালার, এখানে যদি আসি অনেকগুলো ওয়েবসাইট আছে, এখান থেকে যদি আমরা একটা দেখি আসলে আমরা কোথাও ভুল করছি কিনা। আচ্ছা, আমি দেখেন ভুল করছি কোথায়। আমরা দেখছিলাম একটু আগে বলছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা কি লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করছি, তাই না? আমরা বাট এখানে শুধু কি কালার কোডটা দিচ্ছি, তাই কালার কোড তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধু কালারটা পাবে, আর ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে তো আর পাবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির সাথে কাজ করে কি হয়, গ্রেডিয়েন্ট কালারগুলো হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, নাহলে কি কোনিক গ্রেডিয়েন্ট। তাহলে দেখেন এখানে আমি মিস্টেক করছি, আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশনটা লিখি নেই, লিনিয়ার গ্রেডিয়েন্ট এরপরে যদি আমাদের এই কালারটা দেই তাহলে দেখেন সেম কাজ করবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে কি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখলাম, এরপরে কি RGBA কালার। এখন এই যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট কি কমাই দেই 0.5, এটাকে আমি করে দিচ্ছি কি পয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার কি মিনিমাম আপনাকে দুইটা দিতে হয়, হ্যাঁ। লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আপনি ইউজ করেন, গ্রেডিয়েন্ট মানে কি দুই বা ততোধিক কালার। আমরা এখানে একটা দিলে তো আর কাজ করবে না, আপনাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে কি মিনিমাম দুইটা কালার দিতে হবে। এখন যদি রিফ্রেশ করি, আমও গেছে সালাও গেছে, এই তো। তাহলে দেখেন এই দুইটার মাঝে একটা কমা ছিল, আমরা কমাটা কি ইউজ করি নি, হয়তো এই কারণে আসতেছে। কালারটাকে এটা কি আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা দেখেন, আচ্ছা এটা দুইটা কালার দুই রকম থেকে এটা কি অটোমেটিক গ্রেডিয়েন্ট কালারটা আসতেছে, বাট আমরা তো গ্রেডিয়েন্ট কালারের দরকার নেই, আমার হচ্ছে কি একটা কালার থাকবে জাস্ট। এগুলোর পরিবর্তে আমরা দেবো কি 0, তাহলে আমাদের হচ্ছে ব্ল্যাক কালার। রিফ্রেশ করেন, আচ্ছা দেখেন এটা কি আসতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি একটু এখানে যদি দেখি আরও কি ডিপ কালার আছে, তাহলে আমরা এখানে 0.5 না দিয়ে 7 দিয়ে দিচ্ছি, পরেরটাকেও কি 0.7 দিচ্ছি।
তাহলে দেখেন এই কালারটা আরেকটু কি ডিপ হবে। আচ্ছা হয়েছে। এখন এই টেক্সটগুলোকে কি মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে আনার জন্য আমরা কি করি, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা এখানে এই যে কমাটা দেনি, হ্যাঁ বাকি সব ঠিক আছে। এখানে কমা দিতে হবে, এরপরে হচ্ছে কি এখানেও শেষে কমা দিতে হবে, দুইটা। আচ্ছা এই যে ফ্লেক্স ইউজ করছি কোথায়, ইনারে। এখানে বলে দিলাম কি অ্যালাইন আইটেম সেন্টার। রিফ্রেশ করেন, মাঝখানে চলে আসছে। এখানে আরেকটা কাজ কি দেখেন, এটার হাইট কতটুকু আছে, ডিসপ্লে যতটুকু আছে এর হাইটও কি ততটুকু আছে। তাহলে এটার হাইট হবে কি, হাইট 100 ভিএইচ। এখানে আমরা ইউজ করবো কি ভিএইচ। তাহলে কি ভিউপোর্টের যতটুকু হাইট আছে পুরোটাই কি পেয়ে যাবে। এখানে আসেন, রিফ্রেশ করেন, তাহলে আপনাদের ডিসপ্লের যতটুকু সাইজ আছে পুরোটাই দেখেন কি হাইটটা হয়ে গেছে। আচ্ছা এখন এগুলোকে কি কালার করতে হবে আর বাটনটাকে কি ডিজাইন করতে হবে। এটা আপনারা পারবেন না এখন। আচ্ছা তারপরেও আমি করে দিচ্ছি, এই সেকশনটা করে করে দিচ্ছি। আমি দুইটা কাজ আছে। তাহলে এগুলার কালার কি কি আছে একটু খেয়াল করেন তো। হোয়াইট কালার আমরা এগুলো অলরেডি দিছি। এখন হচ্ছে কি বাটনের ডিজাইনটা করতে হবে। বাটনটা কি আছে, এই যে বাটনটা, এটা বাটন দেখেন তো কিন্তু পার্থক্য আছে, শুধু কি প্যাডিংটা চেঞ্জ, তাই না? বাকি কালারের কাজ কি সেম একই। তাহলে এই বাটন কোথায় আমরা লিখছি, আমাদের আছে কি ন্যাব সেকশন, ন্যাবের ভিতরে আছে কি বাটনটা আছে। তাহলে এই যে বাটন আমরা ডিজাইন করছি না, একটা ডিজাইন করছি এখানে আছে। এখন সেম জিনিসটাকেই কি এই যে বাটন, ন্যাব বাটন, এই যে কোডগুলা কি আবার আমাকে কি রিপিট করতে হবে, তাই না? এভাবে আমরা যদি না করে একটা কি কমন একটা ক্লাস লিখে রাখতে পারি, এটা হচ্ছে কি বাটন। একটা বাটন আমরা কমন কোড লিখছি না, জাস্ট এটাকে আমি কি কপি করে নিচ্ছি, আমার কমন কোড যাব, ওই বাটনটাই কি জাস্ট এখানে লিখে রাখতেছি। এটা হচ্ছে কি বিটিএন। তাহলে দেখেন এই যে স্টাইলগুলো সেম আমরা কি যেখানে এই বিটিএন ক্লাসটা ইউজ করব সব জায়গায় কি পেয়ে যাব। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ তাহলে বাটনের টেক্সট, আচ্ছা দেখেন এখন আমি কিছু শুনিনি এতক্ষণ। হ্যাঁ এই কোডগুলাই কপি করে কি করলাম, উপরে একটা বাটন নামের কি ক্লাস নিলাম কমন, হ্যাঁ যাতে আমরা এখানে যদি দেখেন আমাদের টেমপ্লেটে এই বাটনটা কিন্তু সব জায়গায় আছে। হ্যাঁ এই যে বাটনটা আছে, এইরকম বাটন এখানে দেখেন কয় জায়গায় আছে, এখানে আছে, আবার যদি নিচে আসেন এখানেও কি আছে, তাহলে এখানেও আছে। তাহলে আমার এই যে কোডগুলা বারবার প্রত্যেকটার জন্য না করে আমি কি করলাম, এই কোডগুলাকে কমন কোড হিসেবে এখানে কি নিয়ে আসলাম। হ্যাঁ ডট বিটিএন নামের একটা ক্লাস আমরা লিখলাম। এই ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার সবগুলাই সেম থাকবে, শুধু কি প্যাডিংটা একটু কম হবে। হ্যাঁ প্যাডিংটা হবে কি একটু কমাই দিলাম 15 পিক্সেল, উপরে নিচে 15 পিক্সেল রাখলাম, এরপরে বাকিটা সেম। এখন যদি এই যে বিটিএন আমরা তৈরি করলাম, এখানে যে বাটনটা আছে না, এই যে বাটনটা এখানে আসে আমরা কি ওই ক্লাসটাই শুধু কি এখানে ইউজ করব, সেটা হচ্ছে কি বিটিএন দিয়ে দিলাম। এখন আউটপুট এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে ওই যে বাটনের ডিজাইনটা অটোমেটিক কি এখানে পেয়ে যাচ্ছে। তাহলে এখন আসেন এই যে কন্টেনারের বিষয়টা।
তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমাদের ম্যাক্স একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে দেখেন এটার কি কন্টেন্টগুলো আর বাড়তেছে না, শুধু কি ফাঁকা জায়গাটা বাড়তেছে, বাট কন্টেন্টের উইথ কি আর বাড়তেছে না। তাহলে এটা কত উইথ পর্যন্ত আছে একটু দেখেন তো, একটু মেজার করেন। হ্যাঁ, কিভাবে? আমরা অলরেডি কি এই যে এটা দিয়ে একটা টুলস আছে, এখান দিয়ে আমরা যদি এখান থেকে শুরু করি এই সাইড পর্যন্ত নেই আর কি, দেখেন কত পিক্সেল পর্যন্ত আসতেছে। তাহলে 1607 আমি 10 পিক্সেল কি বাড়াই দিলাম, সমস্যা আছে? 5 পিক্সেলের জন্য তো কোনো প্রবলেম হবে না আমাদের। তাহলে আমাদের একটা কন্টেনার নিতে হবে, সেটা তাহলে এখানে আসেন, কন্টেনার নেন ডট। হ্যাঁ, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে কি জানি নামটা। আচ্ছা, এখন এই যে কন্টেনারের মধ্যে আসি, তাহলে এটা কন্টেনারের উইথ হবে কতটুকু? 100%, পুরোটা উইথ হবে। এরপরে আসেন আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু এটা নির্দিষ্ট একটা উইথের পরে কি আর বড় হবে না, তাহলে এখানে আমরা ইউজ করবো কি ম্যাক্স উইথ, সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারবে এটা কন্টেনারে উইথ, সর্বোচ্চ কত পর্যন্ত যাবে এটা দেখলাম জানি 1680 পিক্সেল। আর বাকি কাজগুলো কি আমাদের সেম, মার্জিন হবে কি 0, এরপরে আছে কি অটো। হ্যাঁ, আসেন, এই যে কন্টেনার তৈরি করলাম, এখানে জাস্ট দুইটা প্রপার্টি লিখলাম এখন। হ্যাঁ, পরবর্তীতে কোনো কিছু লাগলে আমরা আসতেছি এখানে উইথ দিলাম, এটা কি ম্যাক্স উইথ 1680 পিক্সেল। তার মানে হচ্ছে কি এই কন্টেনারের সর্বোচ্চ উইথ কত পর্যন্ত যাবে? এই 1680 পর্যন্ত যাবে। আর এমনিতেই সবসময় উইথ থাকবে কত? শুধু উইথ আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে কি 90। আচ্ছা, এখন এই যে কন্টেনারটা আমরা তৈরি করলাম, এখন এটাকে জাস্ট আমাদের যে এই যে ব্যানার সেকশন যেটা আছে এটার মধ্যে কি ইউজ করেন হিরো সেকশন। তাহলে হিরো সেকশন এই যে কন্টেনার আমরা কি অলরেডি লিখে রাখছি, সেম সেভ করেন। এখন এটা আউটপুটে এসে কি রিফ্রেশ করেন, তাহলে আমাদের দুই সাইড থেকে দেখেন কি 5% প্যাডিং নিচে, এবং এটা সর্বোচ্চ কতটুকু যাবে আমি এটাকে 5% থেকে কি আরো বাড়াই দিচ্ছি একটু আমরা। আসতেছি এটা। ওকে, তাহলে দেখেন আমাদের এটা কি কাজ শেষ। এখন আসেন, এই যে গাড়িটা হচ্ছে কি ছোট আছে, তাহলে এখানে আসেন আমাদের গাড়িটা কোথায় আছে, এই যে ন্যাপ হিরো ইমেজ, এরপরে আছে কি ইমেজ, তাই না? তাহলে এটাকে ধরেন, হ্যাঁ, এখানে আপনি ক্লাস নেম দিতে যাচ্ছেন একটা, এখানে ইয়ে আছে, আমরা তো অলরেডি এটাকে কি একটা উইথ দিছি, ফিক্সড উইথ দিছি কত, এখানে দেখেন এটা উইথ দিছি আমরা কত 50%। বাট ও 50%-এর ভিতরে থাকবে না, কারণ হচ্ছে ও হচ্ছে কি ইমেজ যদি বড় হয় তাহলে ওই 50%-এর বাইরেও চলে আসবে। আমরা এটাকে জাস্ট কি ধরে জানে এর বাইরে যেতে না পারে, এই যে হিরো ইমেজ
এটার ভিতরে যে ইমেজটা আছে এটার উইথ হবে কি 100%। রিফ্রেশ করেন। তাহলে এখানে এসে বলে দেন কি প্যাডিং, উপরে নিচে কি প্যাডিং দিয়ে দেন। তাহলে ডানে ভাবে আমাদের কি লাগবে না, উপরে নিচে আমরা দিচ্ছি কত, ধরেন 100 পিক্সেল কি আমরা প্যাডিং দিয়ে দিই। রিফ্রেশ করেন, হয়েছে? আর একটু বড় করবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আর কি 50 করে দেন, 50 পিক্সেল। ঠিক আছে, জাস্ট এটাকে উপর আর নিচ থেকে কি একটা প্যাডিং দিয়ে দিলাম। আর এখন যদি এটাকে ওভার করেন, দেখেন এই কাজটা এখন কি, কালারটা এখন যদি চেঞ্জ করে দেই কালার বোঝা যাবে। এতক্ষণ তো বোঝা যাচ্ছিল না, এখন যদি আমরা দেই তাহলে কি বোঝা যাবে। এটা আপনারা এটা করে নেবেন, হ্যাঁ? বাকিটা আপনাদের কাজ। আচ্ছা, পরের সেকশনে কি আছে দেখেন তো, তিনটা